এবার জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন। আমি আপনাদের জন্য, এ দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। ক্রান্তিকাল এখনো শেষ হয়নি, 60 লাখ নেতাকর্মীর মামলা প্রত্যাহার হয়নি, দাবি বিএনপির। তারেক রহমানকে নিয়তির সন্তান আখ্যা দিয়ে ব্রিটিশ ম্যাগাজিন দ্য উইক এ কভার স্টোরি, উঠে এসেছে সংগ্রামী জীবনের নানা দিক। বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ 5 দিনের রিমান্ডে। কাশ্মীরে সেনা জঙ্গি লড়াইয়ে লস্কর কমান্ডার আলতাফ নিহত, পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ নামের নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে। দলের স্লোগান গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। সকালে রাজধানীর একটি হোটেলে নতুন এই দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিবের দায়িত্ব নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। আরও জানাচ্ছেন আরিফ হক। সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই। ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলচ্চিত্র অভিনেতা ও সংগঠক ইলিয়াস কাঞ্চন নাম লেখালেন রাজনীতিতে। ঘোষণা দিলেন তার দল জনতা পার্টি বাংলাদেশের নাম। শুধু নির্বাচনের জন্য আমরা অভ্যুত্থান ঘটাইনি। শুক্রবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে তাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও নেতাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাবেক বিকল্পধারা নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন। আজকে দেশের জনগণ পছন্দ করে না, আমরা তাই আজকে এদেশে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই। দলের মহাসচিবের দায়িত্ব নিয়েছেন সাবেক বিএনপি নেতা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের সাথে জনতা পার্টি বাংলাদেশের বহু পার্থক্য থাকবে। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা, দলের ভেতরে বাইরে গণতন্ত্রের অব্যাহত চর্চা, উচ্চারণে কর্মে জনসেবায় অভিন্ন লক্ষ্যাভিসারী হওয়া, জনগণকে রাষ্ট্রের মালিকানা ও নীতি নির্ধারণের অধিকার ফিরিয়ে দেওয়া, প্রবীণদের পরামর্শে, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে, তরুণদের সঙ্গে নিয়ে জ্ঞানে বিজ্ঞানে ও উন্নয়নে আমরা জাতিকে তুলে দিতে চাই প্রত্যাশার নব সোপানে। অনুষ্ঠানে দলের প্রধান ইলিয়াস কাঞ্চন বলেন, তারা দলের ভেতরে বাইরে গণতন্ত্রের চর্চা করবেন, চিন্তায় স্বচ্ছ ও সাহসী হবেন। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন, নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সরোয়ার মিলন এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এ দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। গেল বছরের জুলাই অভ্যুত্থানের পর এ পর্যন্ত দেশে প্রায় 2 ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সহযোগিতা করবেন। আরিফ হক, 71, ঢাকা। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখনও রয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এখনও দলের 60 লাখ নেতাকর্মীর মামলা প্রত্যাহার করা হয়নি। ফ্যাসিবাদকে চিরস্থায়ী করতে বিদেশি চক্রান্ত ও আঁতাত এখনও চলছে বলে জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েম এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ সময়ে কেন নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এমন প্রশ্ন রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। আমরা যে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি, মোটামুটি একটা স্বস্তির মধ্যে দিন যাপন করলেও এখনো কিন্তু 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলা, সেই মামলা থেকে কিন্তু সবাই অব্যাহতি পায়নি। এর মধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই কখনো কখনো। এটা
অত্যন্ত দুঃখজনকই শুধু নয়, বিপজ্জনকও বটে। কোনোভাবেই ফ্যাসিবাদের আওয়াজ যদি উঠে বাংলাদেশের এই মাটিতে, তাহলে আমরা জাহিদের আত্মার কাছে কি জবাব দেব? আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশে আর কিছু প্রাসঙ্গিক হতে পারে না। বিকেলে ইনকিলাব মঞ্চ আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সমাবেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঘোষণা দেন, আগামী 100 দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের আলটিমেটাম ঘোষণা করা হয়, নয়তো সচিবালয় অভিমুখে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন দলটির নেতারা। সমাবেশের শুরুতে দেয়া বক্তব্যে সার্জিস আলম আরও বলেন, আগে সংস্কার নাকি নির্বাচন এই প্রশ্নে না গিয়ে সবাই মিলে আওয়ামী লীগের বিচারে একমত হওয়া উচিত। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন অজুহাতে বিভিন্ন মহল ও রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধে অনীহা দেখাচ্ছে। এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে, তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 36শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি না থাকায় বিভিন্ন এলাকায় অস্থিরতা তৈরি হচ্ছে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে বক্তৃতায় কথা বলেন তিনি। স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একটি ভালো নির্বাচন করতে পারলেই কমিশন মানুষের আস্থা পাবে, নয়তো লাল কার্ড দেখানো হবে। এ সময় বৈষম্যহীন, দুর্নীতি এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য বলে জানান ডক্টর শফিকুর রহমান। একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে, তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখিয়ে দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়তির সন্তান আখ্যা দিয়ে কভার স্টোরি করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য উইক। এতে তারেক রহমানের সংগ্রামী জীবন, রাজনৈতিক ভবিষ্যতের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় দলকে ঐক্যবদ্ধ রাখতে তার ভূমিকা উঠে এসেছে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সম্ভাবনার কথাও তুলে ধরেছে দ্য উইক। বিস্তারিত সুমন তারভিরের প্রতিবেদনে। ডেস্টিনিজ চাইল্ড বা নিয়তির সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন নামেই আখ্যা দিয়েছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য উইক। চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নেতাকে নিয়ে কাভার স্টোরি করেছে তারা। প্রতিবেদনে 2007 সালে মায়ের সাথে সেনা সমর্থিত সরকারের হাতে বন্দী ও নির্যাতনের শিকার হয়ে 2008 সালে বিশেষ বিবেচনায় প্যারোলে মুক্তি ও শর্ত সাপেক্ষে চিকিৎসার জন্য লন্ডন চলে যাওয়ার বিষয় তুলে ধরা হয়েছে। এরপর থেকে প্রবাসে বসে বিএনপিকে ভাঙার নিরন্তর চক্রান্তের বিরুদ্ধে তারেকের লড়াইয়ের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। দেশ ছাড়ার আগে কোনোদিন রাজনীতি করতে পারবেন না জোরপূর্বক সেনা সমর্থিত সরকার তারেকের কাছ থেকে এমন অঙ্গীকার নেয়। এরপরও বর্তমান বাংলাদেশে তার ঊর্ধ্বমুখী জনপ্রিয়তা ও প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনার কথা বলা হয়েছে কাভার স্টোরিতে। বিগত 17 বছরে তার ভাই হারানো ও মায়ের অসুস্থতা নিয়ে তার মানসিক চাপের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের
বিভিন্ন যে দাবি দাওয়া আছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিকে তারেক রহমানের জন্য বড় সুযোগ হিসাবে দেখছে দ্য উইক। প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে বাংলাদেশকে কতটা দক্ষতার সাথে নেতৃত্ব দেবেন তারেক রহমান সেটাই এখন দেখার বিষয়। তবে এরই মধ্যে ৩১ দফা পরিকল্পনা নিয়ে ভার্চুয়ালি কাজ করছেন তিনি। এটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। ১৭ বছর পর নিয়তির এ সন্তানের দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে উল্লেখ করে প্রতিবেদনটিতে দাবি করা হয়, ঢাকায় নামার পরই প্রভাবশালী এই নেতার জীবনচক্র পূর্ণ হবে। তবে তিনি কেমন নেতা হবেন এমন প্রশ্ন রেখেই প্রতিবেদনটি শেষ করা হয়েছে। সুমন তানভীর, ৭১, ঢাকা। বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার মেহরাজ ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও সেটি নামঞ্জুর করেন আদালত। এদিকে আদালতে প্রবেশের সময় নিজেকে নির্দোষ দাবি করেছেন মেহরাজ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রধান আসামি মেহরাজকে শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও বনানী থানার পরিদর্শক AKM মাইনুদ্দিন। আর আসামি পক্ষের আইনজীবী রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। এই মামলার 1 নম্বর আসামি যিনি পরিকল্পনাকারী মেহরাজ ইসলাম 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। মেহরাজ এই হত্যায় জড়িত নয় বলে দাবি করেন তার আইনজীবী। সে এই ঘটনার সময় ঘটনাস্থলেও ছিল না। সে ওই অন্যান্য আসামিদের সাথে তার পরিচয় হচ্ছে, সে তাদের বন্ধু। এই হিসাবে অনুমান ভিত্তিক তাকে এই মামলায় জড়ানো হয়েছে মিথ্যাভাবে। এর আগে বুধবার গাইবান্ধা থেকে তাকে গ্রেফতারের পর বনানী থানা পুলিশের হাতে হস্তান্তর করে র্যাব। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও হত্যার জন্য নয় বরং বন্ধুদের ডাকে পারভেজকে শিক্ষা দিতে গিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানায় মেহরাজ। ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞ ও নির্যাতনের বিচারের দীর্ঘসূত্রিতা কষ্ট দিচ্ছে ভুক্তভোগীদের। বিচার না হওয়া পর্যন্ত স্বস্তি মিলবে না বলে জানিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তারা আরও জানান, গুম কিংবা আয়নাঘর থেকে মুক্তদের ঠিকঠাক মানসিক চিকিৎসা হওয়া দরকার। শারমিনীরা রিপোর্টে বিস্তারিত। অন্যরকম এক মুক্ত আলোচনা, কোনো সুখের গল্প নয় বরং নিজের বন্দি দশার বর্ণনা করেন ব্যারিস্টার আরমান। কেমন ছিল আয়নাঘরের দিন? কথা বলেছেন মাইকেল চাকমা। বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও দমন পীড়নের স্মৃতি এখনো প্রতি মুহূর্তে তাকে তাড়িয়ে বেড়ায়। অভ্যুত্থানের 9 মাস পার হলেও এখনো বিচার না হওয়ায় তাদের মানসিক স্থিতিশীলতা আসছে না। আমি বুঝাতে পারবো না, এই দেরি হচ্ছে বিচারের, এটা আমাকে চরম পীড়া দেয়। গত জুলাই আগস্টে 1400-র বেশি শহীদ কিংবা 20,000-এর বেশি আহত হলেও মানসিকভাবে কতজন ক্ষতিগ্রস্ত তার হয়তো সঠিক পরিসংখ্যান নেই। তবে মানসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের মানসিক চিকিৎসার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা বিদেশ থেকে বাংলাদেশে না এসেই অনেক ডাক্তার যারা মানসিক বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমেও কিন্তু এটা করতে পারবেন। তা আমরা এই 3টা ফেজে আমরা এখানে কাজ করছি। এটা অনেক দিন থেকে কাজ চলবে, হয়তো এটা কারো হয়তো কয়েক বছর লেগে যেতে পারে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। আলোচনা শেষে বেকম্যানস ও সিডিএফআই যৌথ উদ্যোগে জুলাই আন্দোলনের আহত ও মানসিকভাবে অসুস্থদের পুনর্বাসনের সহায়তার ঘোষণা দেওয়া হয়। শারমিন নীরা, ৭১, ঢাকা। গরমে জনজীবন অসহ্য হয়ে উঠলেও বৃষ্টির দেখা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ চলবে আরও অন্তত 2 দিন। 27 এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কালবৈশাখীর সময় হলেও আগামী 1 সপ্তাহ দেশে ঝড়ের কোনো সম্ভাবনা কম। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। বৈশাখের আকাশে দেখা নেই মেঘের, মেঘহীন আকাশে চোখ রাঙানি দিচ্ছে সূর্য।
এই সুযোগে রাজধানী সহ সারা দেশে বইছে তাপপ্রবাহ, গরম হয়ে উঠছে ভ্যাপসা। অনেক কষ্ট হয়, পানি বেশি লাগে, পানি অন্তত 10 বার খাওয়া লাগে। আগে বেশি, আগে 1000-1200-1500 কামাই করছি, এখন 800-700 টাকা কামাই করলে রুহু থাকে না। গরমে রেহাই নেই ট্রাফিক পুলিশ, রিক্সা চালক, পথচারীদেরও। কষ্ট তো হয়, কষ্ট হলে কি করার আছে, কর্মক্ষেত্রে এটা মেনে নিতে হবে। গরম তো লাগে, প্রচুর গরম লাগে, গরম ছাড়া তো থাকা যায় না। প্রচুর অবস্থা হয়, ঢাকাতে টিকতে পারতেছি না, তারপরে বাসা বাড়িতে পানি যাওয়া পারি না আমরা ঠিক মতো। ডিউটি থেকে গেলে গোসল করতে পারি না, আবার রাত্রিবেলা দরজা খুলে ঘুমাই, এত গরম। ভ্যাপসা এই গরমে কিছুটা হলেও প্রশান্তির আশায় নগরীর লেকগুলোতে ঝাঁপিয়ে পড়ছে কিশোর সহ নানা বয়সের মানুষ। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এই গরম চলবে আরও 2 দিন। 27 এপ্রিলের আগে ছড়বে না বৃষ্টি। রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগ এবং তার সঙ্গে সারাউন্ডিং জায়গাগুলোতেও আপনার টেম্পারেচারটা রাইজ করছে এবং এই অবস্থাটা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আমরা আশা করতেছি যে 27 বা 28 তারিখের পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণটা হয়তো একটু বৃদ্ধি পাবে, তখন এই অবস্থাটা একটু কেটে যাবে বলে আমরা ধারণা করতেছি। সব মিলিয়ে গরমের প্রভাব থাকলেও গেল বছরের তুলনায় এবার গড় তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। সর্বোচ্চ দামের রেকর্ড ছুঁয়েছে সরু চাল, এখন বিক্রি হচ্ছে 90 টাকায়। এদিকে গরমের অজুহাতে বেশিরভাগ সবজির কেজি 80 টাকার বেশি। অন্যদিকে গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে সব ধরনের মুরগি আর খাসির মাংসের দাম। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। গত সপ্তাহ থেকেই মিনিকেট চালের দাম সর্বোচ্চ দামের রেকর্ড ছুঁয়েছে। বিক্রি হচ্ছে 90 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। বেড়েছে মোটা ও মাঝারি আকারের চালের দামও। এদিকে সংশ্লিষ্টরা বলছেন সরকার এবছর ধান ও চাল কিনতে গত বছরের তুলনায় কেজিতে 4 টাকা বেশি দাম নির্ধারণ করার প্রভাব পড়েছে বাজারে। রাজধানীর হাতিরপুল, মহাখালী, মোহাম্মদপুর ও কাউরান বাজারে খুচরার বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 53 থেকে 55 টাকায়, পাইজাম 56 থেকে 57, আর এক মাসে বিয়ার 28 কেজিতে বেড়েছে 3 টাকা। না, এই দাম ঠিক না, এই দাম অনেক বেশি। ইন্ডিয়ান চালটা বন্ধ হওয়ার সাথে সাথে দেশি চালের নতুন ফলনটা আসবে, এখন আরও বেশি দামটা কমবে, সে জায়গায় উল্টো আরও বাইরে গেছে। যেখান থেকে মালটা আসে আপনারা গোড়া গিয়া ধরেন, গোড়া গিয়া ধরার পরে হয়তো মেবি কিছুটা কমতে পারে। নতুন ধান তো ঢুকতেছে, নতুন চাল ঢুকতেছে, ঢুকলেই বাজারটা কম বেশ কমবই, মানে বেশি কম না কমে, কম হইলেও কমবই, এটা আমার ধারণা। এদিকে গরমের অজুহাতে বেশিরভাগ সবজির দামই প্রতি কেজি 80 টাকার বেশি। তবে সবচেয়ে বেশি দাম বরবটি ও কাঁকরোলের। গ্রীষ্মকালীন এসব সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 থেকে 120 টাকায়। করলা, লাউ, ঝিঙে, ধুন্দুল, ঢেঁড়স ও পেঁপে পাওয়া যাচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। সবচেয়ে কম দামের সবজি এখন টমেটো। এখন আপনার রমজানের পরে অনেকটা সবজি ধরেন এই বৃষ্টি হয় নাই, তারপরে সবজির উৎপাদন কম আসতেছে, তাই সবজি তেমন একটা দাম বেশি। পেঁয়াজটা স্টোরে ঢুকতেছে, তো তার মানে রাখি পেঁয়াজের এখন শুরু হয়েছে, এই জন্য আর কি পেঁয়াজের দামটা বাড়তেছে। রমজানে ছিল একটা কথা, বা রোজা হিসেবে একটু বাড়তি ছিল, এখন তো সেই বাড়তে থাকার সুযোগ নেই। আমরা যারা ব্যবহার করি এরা কোনো সুযোগ সুবিধা পায় না, ওই যে আপনার যারা ফসল বলায় তারাও পায় না। মাঝখান থেকে যারা যেটা আদান প্রদান করে হাত চেঞ্জ হইলেই শেষ। এদিকে গত সপ্তাহের তুলনায় কমেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 10 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। যদিও গরমের কারণে মুরগি সহ সব ধরনের মাংসের ক্রেতার সংখ্যা কমেছে। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দেশের বাইরের খবর, কাশ্মীরের বন্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার আলতাফ নিহতের খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এদিকে কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সামরিক সূত্র। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। পেহেলগামের রেশ এখনও কাটেনি, তবে এর মাঝে নিয়ন্ত্রণ রেখা এলওসিতে ভারতীয় ছাউনি লক্ষ্য করে গোলাগুলি শুরু করেছে পাক সেনারা। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে, তবে পাক গোলার জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারাও। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে কাশ্মীর বন্দিপুর নিয়ন্ত্রণ রেখার অদূরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার শীর্ষস্থানীয় কমান্ডার আলতাফ লাল্লির। সেনা সূত্র উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে। এদিকে পেহেলগামে জঙ্গি হামলার সাথে জড়িত সন্দেহে লস্কর-ই তৈয়বার সঙ্গে যুক্ত দুইজনের বাড়ি বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। কাশ্মীরের অন্তনাগ জেলাতে বাড়ি এই দুইজনের, একজনের নাম আসিফ শেখ এবং অপরজনের নাম আদিল হোসেন ঠোকর। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মনিরুজ্জামান বাবু, একাত্তর। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার প্রতিবাদে ভারতের কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই হামলাকে জঘন্য বলে নিন্দা জানিয়ে রাস্তায় নেমে এসেছেন কাশ্মীরের সাধারণ মানুষ। আন্দোলনে তারা পাকিস্তান বিরোধী নানা স্লোগান দেন এবং কাশ্মীরের ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য দুঃখ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা বলেন, এই কর্মকাণ্ড কাশ্মীরিদের নয়, সেখানে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এই আন্দোলনে যোগ দেন কাশ্মীরের শিক্ষার্থী ও সাধারণ মানুষজন এবং দ্রুত এই হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ মানুষজন। একই সঙ্গে তারা ভারতের সরকারকে এবং সেনাদেরকে দেশ রক্ষায় দ্রুত অপরাধীদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান। কাশ্মীর ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনের সামনে অবস্থান ও বিক্ষোভ হয়। এসব বিক্ষোভেও ইসলামাবাদ বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনে অংশগ্রহণকারীরা। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার ঘটনার পর ভারতীয় হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে। স্থানীয় একটি দলের ডাকা বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকারীরা বলেন, ভারত যদি যুদ্ধে যেতে চায় তাহলে প্রকাশ্যে এগিয়ে আসুক। বিক্ষোভকারীরা সিন্ধু পানি চুক্তি বাতিল সহ ভারতের নানা হুমকিকে অগ্রহণযোগ্য বলে এসবের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। ভারত বিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে মুজাফরবাদের মূল শহরেও মিছিল হয়। এ সময় পাকিস্তান পিপলস পার্টির নেতা জাভেদ মীর বলেন, ভারত যদি আক্রমণ করার মতো ভুল করে তাহলে পাকিস্তানি কাশ্মীরিরা সামনের সারিতে লড়াই করবে। পাকিস্তানের জন্য মরতে প্রস্তুত বলেও জানান আন্দোলনকারীরা। বিক্ষোভ হয়েছে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতেও। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন একাত্তর।